স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি আমি সামিয়া জান্নাহ। এবার জানাবো খবরের বিস্তারিত। চৈত্র সংক্রান্তি বা চৈত্র মাসের শেষ দিন আজ। আবহমান বাংলার চিরায়ত বিভিন্ন ঐতিহ্যকে ধারণ করে আসছে এই চৈত্র সংক্রান্তি। বছরের শেষ দিন হিসেবে পুরাতনকে বিদায় ও নতুন বর্ষকে বরণ করার জন্য প্রতি বছর চৈত্র সংক্রান্তিকে ঘিরে থাকে বিভিন্ন অনুষ্ঠান উৎসবের আয়োজন। চৈত্র সংক্রান্তিকে অনুসরণ করেই পহেলা বৈশাখ উদযাপনের এত আয়োজন। তাই চৈত্র সংক্রান্তি হচ্ছে বাঙালির আরেক বড় অসাম্প্রদায়িক উৎসব। চৈত্র সংক্রান্তি উপলক্ষে গ্রামগঞ্জে নানা ধরনের মেলা ও উৎসব হয়। হালখাতার জন্য ব্যবসা প্রতিষ্ঠান সাজানো, লাঠি খেলা, গান, শোভাযাত্রা সহ নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে চৈত্র সংক্রান্তি। পুরনো বছরের সব জরাজীর্ণতা মুছে ফেলে বাঙালি মিলিত হবে পহেলা বৈশাখের সর্বজনীন উৎসবে। শিল্পকলা একাডেমিতে চৈত্র সংক্রান্তি ও বৈশাখ উদযাপন উৎসবের খবর জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সুলতানা স্বর্ণা। স্বর্ণা, চৈত্র সংক্রান্তির কি কি আয়োজন থাকছে আজ এবং সেই সাথে বৈশাখ উদযাপনের প্রস্তুতি সম্পর্কে জানাবেন। সামিয়া, প্রথমবারের মতো কিন্তু শিল্পকলা একাডেমিতে এত বড় পরিসরে কিন্তু আয়োজন করা হয়েছে চৈত্র সংক্রান্তি এবং পহেলা বৈশাখ নিয়ে। এবং এর কারণ যদি আমি আসলে বলি, শিল্পকলা একাডেমির উদ্যোগে কিন্তু শুধুমাত্র ঢাকাতে সেগুনবাগিচা শিল্পকলা একাডেমির প্রাঙ্গণে নয়, দেশব্যাপী কিন্তু বিভিন্ন জেলায়, অর্থাৎ 29টি যে জেলা রয়েছে, 29টি জেলাতেই কিন্তু শিল্পকলা একাডেমির উদ্যোগে পৃথক পৃথক অনুষ্ঠান রয়েছে। সেজন্য কিন্তু চৈত্র সংক্রান্তি এবং তার পাশাপাশি যদি যুক্ত করি এবারের পহেলা বৈশাখ অনেক আনন্দের হবে এমনটা যেমন বলা হচ্ছে, তার পাশাপাশি রঙিন করেও প্রকাশ করা হবে এবং সবার সামনে তোলা হবে এমনটাই কিন্তু প্রত্যাশা করা হচ্ছে। এবং আপনারা হয়তোবা দেখতে পাচ্ছেন চৈত্র সংক্রান্তির আজ কিছুক্ষণ আগে উদ্বোধন হয়েছে এবং সেখানে কিন্তু লালন সাঁইয়ের যারা ভক্ত অনুরাগী রয়েছেন এবং লালন গান কিন্তু কিছুক্ষণ আগে পরিবেশন করা হয়েছে। এবং এই পরিবেশনার কথা যদি বলি, আমাদের হারিয়ে যাওয়া ঐতিহ্যগুলোকে আবারও নগরে সকলের সামনে, নগরবাসীর কাছে আসলে ফুটিয়ে তোলার জন্য, আবারও প্রাণের সেই গানগুলোকে সবার সামনে আনার জন্য, উপস্থাপন করার জন্যই কিন্তু শিল্পকলার পক্ষ থেকে এমন উদ্যোগ নেওয়া হয়েছে। এবং এই উদ্যোগের কথা যদি বলি, আজ দুপুর 12টা থেকে কিন্তু মেলা শুরু হচ্ছে শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে এবং তার পাশাপাশি থাকছে লালন সাঁইদের গান। তার পাশাপাশি আরো কিন্তু বিভিন্ন যে উদ্যোগগুলো রয়েছে তার মধ্যে কিন্তু সোহরাওয়ার্দী উদ্যানে আজ শিল্পকলা একাডেমির উদ্যোগেও কিন্তু আরেকটি কনসার্ট রয়েছে এবং সেই কনসার্টে শুধুমাত্র বাংলা ব্যান্ড নয়, বাংলা ব্যান্ডের পাশাপাশি কিন্তু গারো, মারমা, চাকমা বিভিন্ন ব্যান্ড কিন্তু পরিবেশনা করবেন এবং এটিও কিন্তু প্রথমবারের মতোই হচ্ছে বলে কর্তৃপক্ষ কিন্তু আমাদের জানিয়েছেন। এবং কিছুক্ষণ আগে শিল্পকলা একাডেমিতে যখন এই চৈত্র সংক্রান্তি এবং বর্ষ বরণের আনুষ্ঠানিকতা, বাংলার উৎসব 1432 উদ্বোধন করা হয়, তখন আমাদের মৎস্য উপদেষ্টা ফরিদা আক্তার কিন্তু বলেছেন যে প্রাণের এই বন্ধনকে, প্রাণের এই মেলাকে, বাঙালির হারিয়ে যাওয়া যে সংস্কৃতি রয়েছে সেই সংস্কৃতিগুলোকে নগর জীবনে ফুটিয়ে তোলার ক্ষুদ্র প্রয়াস হিসেবেই এই আয়োজন বাংলার উৎসব করা হয়েছে। এবং শুধুমাত্র বাংলার উৎসবের কথা যদি বলি, শিল্পকলা একাডেমি নয়, আজ দিনব্যাপী উৎসব হচ্ছে। সেখানে রবীন্দ্র সরোবরেও কিন্তু অনুষ্ঠান রয়েছে। সেখানের আনুষ্ঠানিকতার কথা যদি বলি, রবীন্দ্র সরোবরে আজ সকাল 10টা থেকে একটি মেলা শুরু হয়েছে যেটি চলবে 15 তারিখ পর্যন্ত এবং শিল্পকলা একাডেমির এই মেলাও কিন্তু চলছে 16 তারিখ পর্যন্ত। অর্থাৎ শুধুমাত্র বর্ষ বরণের একটি দিনকে কেন্দ্র করে নয়, আমরা যেটি দেখেছি গত কয়েক যুগ ধরে নবপ্রাণের যে মেলা রয়েছে সেই মেলাই কিন্তু শুধুমাত্র একটি দিনকে কেন্দ্র করে নয়, এবার সরকারি উদ্যোগে এবং বিভিন্ন প্রতিষ্ঠানের উদ্যোগে কিন্তু এই প্রাণের মেলা সপ্তাহব্যাপী যেন হয় এমন আয়োজন কিন্তু করা হয়েছে। এবং কিছুক্ষণের মধ্যে এখানে সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী আসবেন বলে কিন্তু আমাদের জানানো হয়েছে এবং কর্তৃপক্ষের পক্ষ থেকে কিন্তু বারংবারই জানানো হচ্ছে যে তিনি আসলে হয়তোবা বক্তব্য রাখবেন এবং তখন হয়তোবা আরো বিস্তারিত জানাতে পারবো। তবে শিল্পকলা একাডেমিতে মেলা চলছে এবং লালন সাঁইদের পরিবেশনাও শুরু হচ্ছে। সামিয়া, এই প্রাণের মেলা কিন্তু আসলে চলছে এবং আগামী হয়তোবা আজ
বর্তমানে তীব্র খরতাপ রয়েছে, সেজন্য লোক সমাগম তেমন না থাকলেও কর্তৃপক্ষ আশা করছেন যে যত বিকেল হবে বা যত সময় গড়াবে ততই কিন্তু মানুষের আনাগোনা বাড়বে এবং নগরবাসী কিছুটা হলেও স্বস্তি পাবেন এই পরিবেশনা উপভোগ করে। সামিয়া, ফিরে যেতে চাই স্টুডিওতে আবার। স্বর্ণা, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। চৈত্র সংক্রান্তি আজ, চলছে বর্ষবরণের শেষ মুহূর্তের প্রস্তুতি। পাহাড়ে চলছে উৎসবের আমেজ। বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে বান্দরবানে শুরু হয়েছে মারমাদের মাহা সাংরাইত পোয়ে উৎসব। সকালে স্থানীয় রাজার মাঠ থেকে বের করা হয় শোভাযাত্রা। বেলুন উড়িয়ে শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক শামীম আরা রিনি। শোভাযাত্রায় বিভিন্ন রঙের প্ল্যাকার্ড, ঢোল, মাতৃভাষার অক্ষরের প্রতিচ্ছবি নিয়ে বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষ অংশ নেন। পুরনো গ্লানি ভুলে স্বাগত জানাতে চান নতুন বছরকে। সব বৈষম্য ঘুচিয়ে শান্তির প্রত্যাশা পাহাড়ি জনগোষ্ঠীর। এদিকে পার্বত্য জেলার রাঙামাটিতে আজ পালন করা হচ্ছে মূল বিজু। এই দিনে পাহাড়ি সম্প্রদায়ের লোকজন আত্মীয় ও প্রতিবেশীর বাড়িতে বেড়াতে যাচ্ছেন। অতিথিদের আপ্যায়নে রয়েছে নানান খাবারের আয়োজন। তবে এই বিজুতে সবচেয়ে বেশি দৃষ্টি থাকে পাঁজনের দিকে। 30 থেকে 40 পদের নানান সবজি দিয়ে তৈরি করা হয় পাঁজন। বছরের শেষ দিনটিকে হইহুল্লোড় ও আনন্দ করেই পার করছেন পাহাড়িরা। এমনিতেই ইলিশের দাম চড়া, আর পহেলা বৈশাখ ঘিরে যেন ক্রেতার নাগালের বাইরে চলে গেছে। যে ইলিশ যত বড় তার দর তত বেশি। রাজধানী কারওয়ান বাজারে পাইকারি দোকানে 1 কেজি ওজনের ইলিশ প্রকারভেদে 2000 থেকে 2500 টাকা কেজি, 1.5 কেজি ওজনের ইলিশ 3500 থেকে 4000 টাকা কেজি, আর 500 থেকে 600 গ্রামের ইলিশ বিক্রি হচ্ছে 1200 থেকে 1500 টাকা কেজি। পাইকারি বাজার থেকে খুচরা বাজারে গেলেই কেজিতে গুনতে হচ্ছে 1 থেকে 150 টাকা বেশি। 1 কেজি 500 গ্রাম 600 গ্রাম সাইজ, ওইটা সিটাঙ্গারটা হচ্ছে 3000 টাকা, আর লোকালটা হইলে মনে করেন 3500 4000 হবে। এই যে 1 কেজি 400 গ্রাম 500 গ্রাম, ঠিক আছে, সকালবেলা বেশি 3000, এখন বেচছে 2600, এটুকু আছে। এটা 700 750 গ্রাম, এটা বেচছে 1650। দুধের আগে কিছু কম ছিল, আজকে একটু বেশি, কেজিতে 50 টাকা 60 টাকা 100 টাকা এরকম বেশি। ছাত্র জনতার প্রাণের বিনিময়ে আওয়ামী লীগের পতন হলেও 8 মাসেও থামেনি জ্বালানি খাতের দুর্নীতি। স্পট মার্কেটে এলএনজি কেনার নামে এখনো চলছে লুটপাট, যার খেসারত দিচ্ছে জনগণ। পেট্রোবাংলার তথ্য বিশ্লেষণে দেখা যায় অন্তর্বর্তী সরকারের সময়েও এলএনজি সরবরাহ করছে আওয়ামী লীগ আমলের বিতর্কিত কোম্পানিগুলোই। প্রাকৃতিক গ্যাসের স্বল্পতার অজুহাতে 2018 সালে এলএনজি আমদানি শুরু করে আওয়ামী লীগ সরকার। সে সময় স্পট মার্কেট থেকে নগদ ডলারে এলএনজি কেনার নামে হাতিয়ে নেওয়া হয় বিপুল অঙ্কের টাকা। কিন্তু সরকার পতনের পরও থামেনি স্পট মার্কেট থেকে নগদ ডলারে এলএনজি কেনার দুর্নীতি। 8 মাস পার হলেও দীর্ঘমেয়াদী চুক্তির বদলে অন্তর্বর্তী সরকারও এলএনজি ক্রয়ে হাঁটছে বিগত সরকারের দেখানো প্রশ্নবিদ্ধ স্পট মার্কেটের পথেই। যদিও জ্বালানি সচিব বলছেন, ক্রয়ে স্বচ্ছতা আনতে জ্বালানি সরবরাহ চুক্তি যাচাই বাছাই করা হয়েছে। কাগজপত্র যাচাই বাছাই করলাম, যাচাই বাছাই করে দেখলাম যে আমাদের এখানে 27টা মতো সঠিক পাওয়া গেছে, বাকিগুলো আমরা বাতিল করে দিই। 27টার মধ্যে আবার চুক্তি করতে বলি, তখন তার 22টা প্রতিষ্ঠানকে আমরা যথার্থ করলাম। এই 22টির সাথে আমার চুক্তি হয়েছে, বাকি 5টা হয়নি। আগে প্রতিষ্ঠান আছে, আগে ফিক্স ছিল 23টা প্রতিষ্ঠান, এর বাইরে কি পেত না। তবে বিশ্লেষকদের অভিযোগ, যাচাই বাছাই হয়েছে আওয়ামী লীগ সরকারের তৈরি করা নিয়ম অনুসরণ করেই। আর তালিকায় থাকা 23টি কোম্পানির মধ্যে পতিত সরকারের সময় স্পট মার্কেটের এলএনজি সরবরাহ করেছে মূলত 3টি প্রতিষ্ঠান, যাদের সঙ্গে বিগত সরকারের ক্ষমতাসীনদের যোগসাজশ আছে। ইউনূস সরকারের সময় গেল অক্টোবর ও নভেম্বরে স্পট মার্কেটের এলএনজি সরবরাহ করেছে সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর সংশ্লিষ্টতা থাকা প্রতিষ্ঠান বিটল এশিয়া, যারা 2024-এর জুলাই আন্দোলনের আগে নিয়মিত এলএনজি সরবরাহ করত। সরকারকে এই বাছাই প্রক্রিয়া ও আমূল ঢেলে সাজানো দরকার ছিল এবং সেই সমস্ত বাছাই প্রক্রিয়ায় সংশ্লিষ্টদেরকে সেইভাবে উন্মুক্ত পদ্ধতিতে জনগণের আস্থা অর্জন করার মধ্য দিয়ে নিয়োগ করা দরকার ছিল, সেসব কিছু করেনি। তো সুতরাং বাছাই প্রক্রিয়ায় দরপত্র ভিত্তিতে যাদেরকে সিলেকশন দেওয়া হবে সেটাও কতটা পারফেক্ট কম্পিটিশন হবে, ত্রুটিমুক্ত হবে, স্বচ্ছ হবে, স্থানীয় সন্দেহ আছে। এই খাতে স্বচ্ছতা না আনলে সরকার প্রশ্নবিদ্ধ হবে বলে মনে করেন টিআইবির নির্বাহী পরিচালক। যাদের বিরুদ্ধে
কর্তৃত্ববাদের মেয়াদে অনিয়মের সাথে সংশ্লিষ্টতার অভিযোগ আছে, সেই একই কোম্পানিকে যদি কার্যাদেশ দেওয়া হয় তাহলে অবশ্যই এটা বিতর্কিত হবে এবং সেটার দায়িত্ব সরকারকে নিতে হবে। আমাদের যে ক্রয় নীতিমালা তার সাথে সামঞ্জস্যপূর্ণভাবে এই কোম্পানিগুলোকে কার্যাদেশ দেওয়া হচ্ছে কিনা সেই বিষয়টি সরকারের উচিত হবে পরিষ্কার করে জনসমক্ষে জানানো। অন্তর্বর্তী সরকার মার্কিন যুক্তরাষ্ট্রের একটি প্রতিষ্ঠানের সঙ্গে 2027 সাল থেকে দীর্ঘমেয়াদী এলএনজি সরবরাহের চুক্তি করেছে, কিন্তু তা কেন চলতি বছর থেকেই নয় সেই বিষয়ে জানতে বারবার পেট্রোবাংলার চেয়ারম্যানের সঙ্গে যোগাযোগ করা হয়। অবশ্য তিনি স্পট মার্কেটের জ্বালানি ক্রয় ও এর দুর্নীতি নিয়ে কথা বলতে রাজি হননি। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, ঢাকা। বারবার নিলামে তুলেও আমদানি করা অনেক পণ্য বিক্রি করতে পারছে না চট্টগ্রাম কাস্টমস, যে কারণে বছরের পর বছর অকশন শেডে পরিত্যক্ত অবস্থায় নষ্ট হচ্ছে বিভিন্ন পণ্য। আইনি জটিলতায় নিলাম প্রক্রিয়ার দীর্ঘসূত্রতার কারণেই পণ্যগুলো খালাস করা যাচ্ছে না, জানান কাস্টমস কর্মকর্তারা। চট্টগ্রাম কাস্টমসের অকশন শেডে বিপুল পরিমাণ পুরনো মালামাল দীর্ঘদিন ধরেই স্তূপাকারে পড়ে আছে। এর মধ্যে ট্রাক, প্রাইভেট কার, বাস, জিপ, প্রাইম মুভার ও ডাম্প পিকআপ রয়েছে। এছাড়াও আছে সার, নষ্ট কাপড়, মেশিনারিজ সহ বিভিন্ন পণ্য। বাজার দর কমে যাওয়া, প্রয়োজনীয় কাগজপত্র না থাকা, শুল্ক জটিলতা ও নিয়ম বহির্ভূত চালান এনে জরিমানা এড়ানোর জন্য এসব পণ্য খালাস করেনি আমদানিকারকরা। নিলাম কমিটির মনগড়া সিদ্ধান্তের কারণে অকশন শেডের অনেক পণ্য বিক্রি হচ্ছে না। লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মাল গুদাম পড়ে রয়েছে, নষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু কারো কোনো রকম ইচ্ছে নেই পণ্যগুলি বিক্রি করার জন্য। কাস্টমস কর্মকর্তারা অজুহাত দিচ্ছেন নিলাম প্রক্রিয়া ধীরগতির। বলছেন অনেক পণ্য বারবার নিলামে তুলেও ক্রেতা পাওয়া যায় না। স্ক্র্যাপগুলো আমরা অলরেডি নিলামের মাধ্যমে বিক্রি করে ফেলেছি। মামলা নিষ্পত্তি হওয়ার আগ পর্যন্ত এগুলো নিলাম করা আসলে সম্ভব না। পর্যায়ক্রমে সবগুলাই নিলামে উঠবে। পণ্যের গুণগত মানের চেয়ে বেশি দাম নির্ধারণ, কাস্টমসের নির্ধারিত দামে বিক্রি সহ নানা কারণে এসব পণ্য বিক্রি করতে পারছে না বলে জানিয়েছেন বিডাররা। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। দর্শক, পহেলা বৈশাখ ঘিরে ঢাকার রমনা বটমূল এলাকার প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ব্রিফ করছেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। সরাসরি চলে যাচ্ছে সেখানে। এক বাক্যে বলা যায় পুরা ঢাকা শহর আগামীকাল নববর্ষ উদযাপনের জন্য প্রস্তুত, এবং এখানে যে সমস্ত এলাকার কথা বলছি এর বাইরেও সমগ্র ঢাকাতেই এই উৎসব পালিত হবে। জাতীয় উৎসবমুখর এই অনুষ্ঠানে যাতে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলেই নির্বিঘ্নে উদযাপন করতে পারে তার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। বর্ষবরণ অনুষ্ঠানসমূহকে কেন্দ্র করে ঢাকা মহানগরীকে 21টি সেক্টরে ভাগ করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে পর্যাপ্ত সংখ্যক ইউনিফর্ম ও সাদা পোশাকে পুলিশ সদস্য মোতায়েন করা হবে। গুরুত্বপূর্ণ অনুষ্ঠানস্থল ড্র্যাগ স্কোয়াড দ্বারা সুইপিং করা হবে। রমনা পার্ক, সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকা বিশ্ববিদ্যালয় ঘিরে মোট 21টি স্থানে ব্যারিকেড থাকবে। প্রতি অনুষ্ঠানস্থলের প্রবেশ গেটে আর্চওয়ে ও হ্যান্ড মেটাল ডিটেক্টর দিয়ে তল্লাশির ব্যবস্থা করা হবে। অনুষ্ঠানস্থল ও শোভাযাত্রার রুটসমূহ সিসি ক্যামেরা দ্বারা, স্টিল ক্যামেরা, ভিডিও ক্যামেরা ও ড্রোন ক্যামেরা দ্বারা সার্বক্ষণিক মনিটরিং করা হবে। অনুষ্ঠানস্থলের চারপাশে ও শোভাযাত্রার রুটে পর্যাপ্ত পরিমাণ পিকেট, ফুড, পেট্রোল ও লাইনিং ব্যবস্থা থাকবে। ডিবি, সিটিটিসি পর্যাপ্ত সোয়াট সংখ্যক পুলিশ সদস্যগণ সাদা পোশাকে মোতায়েন থাকবে। ইফটিজিং, ছিনতাই, অপকর্মের প্রতিরোধে সাদা পোশাকে পুলিশ দল মোতায়েন থাকবে। রমনা পার্ক, সোহরাওয়ার্দী উদ্যানের অভ্যন্তরে লস্ট অ্যান্ড ফাউন্ড সেন্টার স্থাপন করা হয়েছে, সেখানে মাইকিং ব্যবস্থা থাকবে। গোয়েন্দা নজরদারি বৃদ্ধি ও সাইবার পেট্রোল সহ নববর্ষ কেন্দ্রিক অপপ্রচার রোধে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে কোনো অপতৎপরতা মনিটরিং করা হচ্ছে। সম্মানিত নগরবাসীগণ, আপনাদের নিরাপত্তার স্বার্থে তল্লাশি কাজে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদের সহায়তা কামনা করি। অনুষ্ঠানস্থলে কোনো প্রকার মুখোশ, ব্যাগ, ধারালো বস্তু ও দাহ্য পদার্থ নিয়ে না আসার জন্য অনুরোধ করছি। নির্ধারিত সময়ের মধ্যে অনুষ্ঠান শেষ করতে হবে এবং অনুষ্ঠানস্থল ত্যাগ করতে হবে। কোনো ধরনের
ফানুস আতশবাজি ফোটানো যাবে না এবং শব্দ দূষণ হয় এরকম কোনো বাঁশি ব্যবহার করা যাবে না। বর্ষবরণকে কেন্দ্র করে কোনো বাণিজ্যিক পণ্যের বাজারজাত করা যাবে না, বিশেষ করে শোভাযাত্রায় এবং অন্যান্য যে সমস্ত প্রোগ্রাম আছে সেই সকল প্রোগ্রামে। রমনা বটমূলে ছায়ানটের অনুষ্ঠান সকালে শুরু হবে এবং তাদের দ্বারা নির্ধারিত সময়ে শেষ হবে। উক্ত অনুষ্ঠানে 3টি গেট দিয়ে কেবল প্রবেশ করা যাবে। অনুষ্ঠান থেকে কেবল বের হওয়ার জন্য 2টি গেট ব্যবহার করা যাবে। রাজধানীর মেরুল বাড্ডায় আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে সম্প্রীতি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এই মুহূর্তে কথা বলছেন তিনি, সরাসরি দেখে নেব তার বক্তব্য। বয়স হয়েছে, কোনোদিন দেখা হয়নি, এত চমৎকার একটা বৌদ্ধ বিহার না দেখলে জানতে পারতাম না এত সুন্দর একটা ঐতিহাসিক জায়গা এখানে আছে, যেটা দেশের সব মানুষের জায়গার একটা জায়গা হতে পারত শ্রদ্ধা নিবেদনের জন্য। আমাদের সেটা হয়ে ওঠেনি। আমি অভিনন্দন জানাই সেনাবাহিনীকে, তারা স্বতঃস্ফূর্তভাবে এই দায়িত্ব গ্রহণ করেছে এবং একটি ভবন নির্মাণ, সম্প্রীতি ভবন নির্মাণের জন্য দায়িত্ব নিয়েছে। তাদেরকে আমি সবার পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। যেটুকু দেখেছি ইতিমধ্যে যেটা আছে অত্যন্ত হৃদয়গ্রাহী, আবেগ আপ্লুত করে এরকম একটা জিনিস। শুধু এটা বৌদ্ধদের এটা ধর্মীয় স্থান হবে সেটা একটা খণ্ডিত অ্যাটিটিউড। এটা দেশের সকল মানুষের ইতিহাসের অংশ। সকল ছেলে মেয়ে একবার দেখে যাবে কি আছে কি দেখা। এটা না দেখলে আমার তো কোনোদিন দেখা হতো না আজকে যদি না আসতাম। এবং আমার মতো বাংলাদেশে আরও বহু মানুষ আছে যারা জানিও না যে এরকম একটা প্রতিষ্ঠান আছে, একটা ধর্মীয় প্রতিষ্ঠান আছে এবং অত্যন্ত মনোমুগ্ধকর, হৃদয়ে আকর্ষণ করে। আজকে আমরা যারা এখানে উপস্থিত আছি যারা সবাই বয়স্ক মানুষ, আমার খুব অনুভব করছি যে আমরা এইসব অনুষ্ঠান আমাদের ছেলে মেয়েদেরকে সঙ্গে নিয়ে করতে পারি না কেন। তারাই তো এটাকে ধারণ করবে, আজকের অনুষ্ঠানটা মনে রাখবে যে ওই দিন এটা হয়েছিল, আমি উপস্থিত ছিলাম। আশা করি এরকম অনুষ্ঠানে আমরা ভবিষ্যতে শুধু আপনাদের নিজেদের ছেলে মেয়ে না, বাংলাদেশের অন্যান্যদের ছেলে মেয়েদেরকে নিয়ে আসা, এটা আমাদের ঐতিহ্যের একটা অংশ। সম্প্রতি চীন গিয়েছিলাম, প্রায় প্রত্যেকটা সভাতে আমি উল্লেখ করেছি অতীশ দীপঙ্করের কথা এবং কীভাবে বৌদ্ধ ধর্ম এখান থেকে বাংলাদেশ থেকে চীনে গিয়েছে। সেগুলো তাদেরকে বলছি, কিন্তু নিজে আর কোনোদিন অতীশ দীপঙ্করের বাড়িও যাইনি। তার অবদানের সম্বন্ধে কারো খোঁজ খবরও নিই নাই। শুধু বলেছি অতীশ দীপঙ্করের অনেক মনাস্ক্রিপ্ট চীনের বিভিন্ন মনাস্ট্রিতে ছড়িয়ে আছে, সেগুলো সংগ্রহ করার কথা বলেছি। এই যে দুরকম ভূমিকা, নিজের দেশের মানুষ অতীশ দীপঙ্কর কেন গিয়েছিল, চীনের অত্যন্ত শ্রদ্ধেয় মানুষ হিসেবে কেন তিনি স্থান পেলেন তাদের মনের মধ্যে। অতীশ দীপঙ্করের উল্লেখ করলে মানুষ চেনে থাকে। তো সেই ইতিহাস তো মুছে যাওয়ার ইতিহাস না, এই ইতিহাস তো সগৌরবে তুলে ধরার ইতিহাস। আমাদেরই মানুষ, আমাদেরই পাড়ার মানুষ। তখন তো এত যানবাহনও ছিল না, কিছুই ছিল না। কিভাবে এত কিছু পার হয়ে হিমালয় পর্বত পার হয়ে সে দেশে গেল, সে দেশে
বৌদ্ধ ধর্ম প্রচার করলো, আজ পর্যন্ত তাকে মানুষ চেনে সেখানে। আজকে যেটার ভিত্তিপ্রস্তরে স্থাপন হলো, সে ইতিহাসেরই তো অংশ এটা। কাজে আমি সেনাবাহিনীর যারা এটা ডিজাইন করেছে, যারা এটার পেছনে মনোযোগ দিয়েছে, তাদের ট্যালেন্ট এখানে কন্ট্রিবিউট করেছে, তাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি। তারা সবাই একটা ঐতিহাসিক কাজের সঙ্গে জড়িত। এবং এখন পর্যন্ত আমরা যা দেখছি, যখন সম্প্রীতি ভবন নির্মাণ হবে, এটার থেকে যেন বিচ্ছিন্ন হয়ে না যায়। এমন একটা ভবন করলাম যে মনে হয় না যে ইতিহাসের সঙ্গে মিল আছে। আমি দেখি নেই, আমি শুধু স্মরণ করিয়ে দিচ্ছি, এটা মহান কৃতিত্ব এবং মহান সম্মানের ব্যাপার যে আমরা যেটা করতে পারছি। কাজেই সেই ঐতিহাসিক দায়িত্ব স্মরণ করে তারা করবেন। আমাদের সবার শুভেচ্ছা তাদের পেছনে রইল, যাতে করে যুগ যুগ ধরে যখনই এই সম্প্রতি ভবনে আসবে, যারা এটা তৈরি করেছিল তাদের প্রশংসা করে যে কি চমৎকারভাবে সে কনসেপচুয়ালাইজ করেছে পুরো জিনিসটাকে। আজকে আরেকটা জিনিস হলো, এটা তো অভিভূত হলাম এবং নিজের দায়িত্বের কথা মনে করলাম। আরেকটা করলাম যে যেদিকে তাকাই সব চাটগার লোক, ঢোকা অবধি দেখছি চাটগার লোক। তো বুঝতে পারছি চাটগার বৌদ্ধ ধর্মের এখনো ঠিকানা চট্টগ্রাম। তোমরা ভালো আছেন নাকি এখন? আর বারবার কই দিত কেনা চাটগিয়ে কথা হই, নইলে তারা মন বইত না। তো খুব খুশি হলাম মনোরাল্লা দেখো ভবিষ্যতে যেন একখান সুন্দর জিনিস হয়। ওনারা যে কোনো সময় ফোয়াশা লইয়া আইত পারিবেন, দেখতে পারিবেন, বন্ধু বান্ধবরা লইয়া আইত পারিবেন, এই নিলে একখান জায়গায় পান। বেগুনা বলে বেগুনের লইয়া আরও বেগুনের মিললে ফোয়াশা লইয়ারে এইলে জাগান ফিরবে। আর মিলন মেলার কথা কই, মিলন মেলা তো এনে কথা দিলই তো না, এন জিনিস গরম ফিরতে টানিয়ে আনুন ফুরবে, বেগুনের ফোয়াশা লইয়ারে যেন টানিয়াই। তো খুব খুশি হলাম আজ বেগুনের দেখা হয়ে গেল কই। আর একখান লিখিত বক্তব্য আছে, ইয়ান কেন ওনারে পড়ে দিই। এক্সেলেন্সিজ, সুপ্রিয় উপস্থিতি, আপনাদের সবার প্রতি আমার শুভেচ্ছা ও সালাম। বাংলা নববর্ষের প্রাক্কালে আমরা আজ ঢাকা আন্তর্জাতিক বৌদ্ধবিহারে সম্প্রীতি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করতে যাচ্ছি। আমরা করে ফেলেছি কিন্তু এর মধ্যে। এমন একটি সুন্দর শান্তিপূর্ণ অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশন এবং আন্তর্জাতিক বৌদ্ধবিহারের কর্মকর্তাদের প্রতি আমার কৃতজ্ঞতা ও ধন্যবাদ। একই সঙ্গে সবাইকে বাংলা নববর্ষের অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি। শুভ নববর্ষ। অতি প্রাচীন সময় থেকে এই অঞ্চলের গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে আবির্ভূত হয়েছিল এখানকার বৌদ্ধ বিহারগুলো। এগুলো আমাদের ঐতিহ্য ও সভ্যতার নিদর্শন। পৃথিবীর দূর দূরান্ত থেকে ভিক্ষু ও ছাত্ররা এই বিহারগুলোতে আসতেন। মহামানব বুদ্ধের শান্তি ও সম্প্রীতির বাণী বিশ্বে ছড়িয়ে দিতেন। শুধু ধর্মীয় আচার ও শিক্ষা নয়, সমাজে জনকল্যাণকর কর্মসূচিরও কেন্দ্র ছিল এদেশের বৌদ্ধ বিহারগুলো। মহামানব গৌতম বুদ্ধ বিশ্ব মানবতার কল্যাণে সম্প্রীতি ও সাম্যের বাণী প্রচার করেছিলেন। বৌদ্ধ ধর্ম জীবজগতের সকল প্রাণীর মঙ্গল কামনা করে। মহামানব বুদ্ধ বলেছেন, শান্তি সুখ থেকে আমরা কাউকে বঞ্চিত করতে পারি না, এমনকি ক্ষুদ্র জীব থেকেও বঞ্চিত করতে পারি না। এদেশের বৌদ্ধ পণ্ডিত অতীশ দীপঙ্কর বিশ্ববরণ্য এক মহাপণ্ডিত। মহামানব বুদ্ধের বাণী তিনি বহন করে দিয়েছিলেন সে মহাচীনের তিব্বতে।
চীনে এখনও তাকে সর্বোচ্চ মর্যাদায় শ্রদ্ধা জানানো হয়। বৌদ্ধ ধর্মের নিদর্শন, স্থাপনা, ঐতিহ্য ও পণ্ডিতগণ মানব সভ্যতার ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুপ্রিয় উপস্থিতি, আমি বরাবরই বলে এসেছি, নানা মত, ধর্ম, রীতিনীতির মধ্যেও আমরা সবাই এক পরিবারের সদস্য। এদেশের হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, পাহাড় ও সমতলের বিভিন্ন সম্প্রদায় ও জনগোষ্ঠী সব মিলিয়ে এদেশের মানুষের বিচিত্র ভাষা, সংস্কৃতি, ঐতিহ্য। আগামীকাল পহেলা বৈশাখ আমাদের এই সম্প্রীতির অন্যতম প্রতীক। প্রত্যেকে নিজ নিজ উপায়ে নিজেদের রীতি অনুযায়ী আগামীকালকে উদযাপন করব। আমরা সবাই সার্বজনীন এই উৎসবে অংশ নেব। আজকে আমি যেখানে আছি, এই আন্তর্জাতিক বৌদ্ধবিহার বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির অন্যতম নিদর্শন হোক। প্রতিষ্ঠার পর থেকে এটি বৌদ্ধ ধর্মাবলম্বী সহ বাংলাদেশের জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। গৌতম বুদ্ধের অহিংসা ও সাম্যের বাণীর প্রতি শ্রদ্ধা রেখে বাংলাদেশের বৌদ্ধ সম্প্রদায়ের ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ এবং কারিগরি শিক্ষা সহ বিভিন্ন জনকল্যাণকর কর্মসূচি পালন করে আসছে এই বৌদ্ধবিহার। আন্তর্জাতিক বৌদ্ধবিহারের সম্প্রীতি ভবন বাংলাদেশের সম্প্রীতি ও মানবতার ঐতিহ্যকে ধারণ করে জাতীয় ও আন্তর্জাতিকভাবে গৌরবময় ভূমিকা রাখবে, এই আমার প্রত্যাশা। আমাদের সম্প্রীতি ও মানবিক মূল্যবোধের জয় হোক, বিশ্বে শান্তি বিরাজ করুক, এই কামনা করে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে আবারও সালাম ও নববর্ষের অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি। শুভ নববর্ষ। মহান আল্লাহ আমাদের সহায় হন। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।